ভারতে আবারও মুসলমানদের জরুরি স্পর্শকাতর বিষয়ে বিতর্ক। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ভারত যেন বিতর্ক ও গণ্ডগোলের এক দেশ। সেখানে পরিস্থিতি খুবই নাজুক। হাসিনার অবস্থানের কারণে সেখানেও পতন পতন এক অবস্থা বিরাজমান। নতুন করে সামনে এসেছে সেই পুরনো বিতর্ক, যেখানে ভারতের সরকার ও আইন বিভাগ জোর করে মানুষের ইচ্ছের বিরুদ্ধে তাদের মন গড়া সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। সেখানে পড়শি দেশভাগেরও খবর ছড়াতে পারে, তা তো আর নতুন কিছু নয়। ভারতে ফের হিজাব বিতর্ক সামনে এসেছে। প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের ড্রেস কোড ভেঙে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক মুসলিম ছাত্রীর পিটিশন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। আদালত বলেছেন, হিজাব পরা ইসলাম ধর্মের কোনো বাধ্যতামূলক বা অপরিহার্য ধর্মীয় আচার কিনা তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য বা আইনি ভিত্তি আবেদনকারী উপস্থাপন করতে পারেননি। প্রয়াগরাজের আটারসুইয়ার টাগোর পাবলিক স্কুল এর একাদশ শ্রেণীর নাবালিকা ছাত্রী সুকাইনা রিজভির দায়ের করা রিট আবেদনের শুনানিতে বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আবেদনকারী সুকাইনা রিজভি আদালতকে জানান, তিনি শৈশব থেকেই হিজাব পরেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ওই স্কুলে পড়ার সময়ও তিনি ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি পেয়েছিলেন। একাদশ শ্রেণীতে ভর্তির সময়ও হিজাব পরার অধিকার বজায় রাখার দাবি জানান তিনি। সুকাইনা রিজভির দাবি ছিল, তাকে হিজাব পরতে না দেয়া সংবিধানের 14 নম্বর ধারা এবং 19 এর 1A নম্বর ধারার লঙ্ঘন। তবে হাইকোর্ট স্পষ্ট করে বলেছেন, শুধু মৌখিক দাবি বা বক্তব্যের ভিত্তিতে সংবিধানের 25 নম্বর ধারার অধীন সুরক্ষা দাবি করা যায় না। আদালত পর্যবেক্ষণে বলেন, সংবিধানের 25 নম্বর ধারার ওপর নির্ভর করে করা কোনো দাবি পর্যাপ্ত তথ্য ও আইনি ভিত্তি ছাড়া কেবল মৌখিক সমর্থনের ভিত্তিতে মেনে নেওয়া সম্ভব নয়। দ্বৈত বেঞ্চ তাদের রায়ে বিদ্যালয়ের ড্রেস কোড এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড যদি নিরপেক্ষ, সর্বজনীন ও বৈষম্যহীন হয়, তাহলে শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় বজায় রাখতে সেটি কার্যকর করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে। আদালত আরও বলেন, ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে সমতা এবং ধর্মীয় দিক থেকে নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। অতীতে স্কুল কর্তৃপক্ষ আপত্তি জানায়নি বলেই ভবিষ্যতেও ছাড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তৈরি হতে পারে না। তবে স্কুল কর্তৃপক্ষ আদালতে যুক্তি দেয়, একজন শিক্ষার্থীকে ড্রেস কোড ছাড় দেয়া হলে প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হবে। তাছাড়া ওই স্কুলের অন্যান্য মুসলিম ছাত্রীরাও নির্ধারিত ড্রেস কোড মেনে চলছেন। রায়ে কর্ণাটক হাইকোর্টের 2022 সালের একটি রায়েরও উল্লেখ করেন এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ। ওই রায়ে হিজাবকে ইসলামের অপরিহার্য অঙ্গ নয় বলে গণ্য করা হয়েছিল উল্লেখ করে বেঞ্চ বলেন, বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করে। এভাবেই প্রয়াগরাজের টাগোর পাবলিক স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে করা মুসলিম ছাত্রীর রিট আবেদন খারিজ করে দেন এলাহাবাদ হাইকোর্ট। ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিত সহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্য বিরোধী একটি কমিটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বল প্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন CERD জানায়, মুসলিম সহ ভারতের বিভিন্ন জাতিগত ও ধর্মীয় জাতিগত গোষ্ঠী, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠী, তফসিলি জাতি এবং বিশেষ করে দলিতদের পাশাপাশি অনাগরিকদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ধরনের অধিকার লঙ্ঘনের খবর নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
সিইআরডি কমিটি বলেছে, এসব ঘটনার মধ্যে জাতিগত বিদ্বেষপ্রসূত সহিংসতা, অতিরিক্ত বল প্রয়োগ, বিচার বহির্ভূত হত্যা, যথাযথ আইনি প্রক্রিয়া ছড়াই নির্বিচারে ও দীর্ঘ সময় আটক, নির্যাতন, দুর্ব্যবহার এবং যৌন সহিংসতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিটি ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে সিইআরডি। বাংলাভাষী মুসলিম ও রোহিঙ্গাদের নিয়েও উদ্বেগ। ভারতে রোহিঙ্গা, বাংলাভাষী মুসলিম, অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের লক্ষ্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বৃদ্ধির বিষয়েও উদ্বেগ জানিয়েছে কমিটি। সিইআরডির মতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে পুলিশি তল্লাশি ও পরিচয় যাচাইয়ের ঘটনায় জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগ রয়েছে। এর ফলে যথাযথ আইনি প্রক্রিয়া ছড়াই নির্বিচারে গ্রেপ্তার ও আটক, নির্যাতন এবং দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের নির্বাসন ও জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। এসব গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য ও বিদ্বেষপ্রসূত অপরাধ জরুরিভাবে মোকাবেলা করতে ভারতকে আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে সম্মিলিতভাবে মানুষকে বহিষ্কার না করার এবং সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 2007 সালের পর প্রথম পর্যালোচনা। ভারত চলতি মাসের শুরুতে সিইআরডির পর্যালোচনায় অংশ নেয়। 2007 সালের পর এই প্রথম কমিটির সামনে ভারতের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পর্যালোচনায় ভারতীয় প্রতিনিধি দল দেশটির বহুত্ববাদ, বৈচিত্র্য, বিশালতা ও জটিলতার পাশাপাশি সংবিধান ও আইনি কাঠামোর কথা তুলে ধরে। ভারতের মিশন এক বিবৃতিতে জানায়, সবার জন্য সমতা, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দেশটি এগিয়ে চলেছে। জাত পাত নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। ভারতে সামাজিক মর্যাদা নির্ধারণে জাতপাতের প্রভাব দীর্ঘদিনের। শিক্ষা, সম্পদ ও বিভিন্ন সুযোগ সুবিধায় প্রবেশাধিকারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐতিহাসিক সামাজিক শ্রেণীবিন্যাসের ভিত্তিতে গড়ে ওঠা এই ব্যবস্থায় বিশেষ করে দলিত ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সিইআরডি হল 18 জন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের একটি কমিটি। জাতিগত বৈষম্য বিলোপ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন মেনে চলার বিষয়টি এই কমিটি পর্যবেক্ষণ করে। 182টি দেশ এই কনভেনশনের অংশীদার। 1969 সালে কার্যকর হওয়া ওই কনভেনশনের অধীনে সদস্য দেশগুলোর জাতিগত বৈষম্য দূর করা, বিভাজনমূলক চর্চা বিলোপ এবং আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। সিইআরডির মতামত ও সুপারিশ আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবে এগুলোর আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আবার বঙ্গসেনার আবির্ভাব ঘটেছে। জনবহুল ও ব্যস্ত শিয়ালদহ থেকে একটি মিছিল রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল। তাদের স্লোগান ছিল, বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে কর ভাগ। আরেকটি স্লোগান ছিল, পদ্মা মেঘনা যমুনা, ওই আমাদের ঠিকানা। মিছিলে নারীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। তারাও পোস্টার ও ব্যানার বহন করছিলেন। অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই মিছিল দেখতে থাকেন। ব্যানার ও লিফলেট থেকে এই সংগঠনের পরিকাঠামো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। প্রস্তাবিত বঙ্গভূমি আন্দোলনের প্রেসিডেন্ট হিসেবে পার্থ সামন্তর নাম রয়েছে। এই সংগঠনের সেনাধ্যক্ষ নারায়ণ দাস এবং প্রধান মুখপাত্র সুভাষ মজুমদার। পার্থ সামন্ত সম্পর্কে জানতে চাইলে সুভাষ মজুমদার বলেন, নানা কারণে তিনি এখন আত্মগোপনে রয়েছেন এবং এখনই সামনে আসতে চান না। মিছিলে থাকা সুভাষ মজুমদার বলেন, আমি বঙ্গসেনার মুখপাত্র। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাই আমরা বঙ্গভূমি প্রতিষ্ঠার ডাক দিয়েছি। পদ্মার দক্ষিণ পাড় ও মেঘনার পশ্চিম পাড়ে যে 6টি জেলা রয়েছে, সেগুলি হিন্দুদের হাতে তুলে দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছি, তাই বঙ্গভূমির দাবি তুলেছি। ফরিদপুর, যশোর, খুলনা, পটুয়াখালী, কুষ্টিয়া ও বরিশাল এই সাবেক 6টি জেলা আমাদের বুঝিয়ে দিতে হবে। সেখানে আমরা প্রথমে বঙ্গভূমি প্রতিষ্ঠা করব। বাংলাদেশ ভেঙে আমরা এই রাষ্ট্র তৈরি করব। এজন্য আমরা জাতিসংঘেও চিঠি দিয়েছি। যদি আমাদের দাবি মানা না হয়, তবে বঙ্গসেনা যা যা পন্থা অবলম্বন করা প্রয়োজন তা করতে পিছ পা হবে না। পরে অবশ্য মুখপাত্র মজুমদার এক আস্তানা থেকে টেলিফোনে বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের 21টি জেলা। তাছাড়া বাংলাদেশ চিকেন নেক করিডোর নিয়ে ভারতকে ভয় দেখাচ্ছে, তাই আমরা রংপুর জেলাকেও বঙ্গভূমিতে সামিল করার দাবি জানাবো।
আমরা বাংলাদেশের 1/3 ভূমি চাই। এই ভূমি আমাদেরই ছিল, কিন্তু তা কেড়ে নেওয়া হয়েছে। এরপর টেলিফোনে যোগাযোগ করা হয় বঙ্গভূমির সেনাধ্যক্ষ নারায়ণ দাসের সঙ্গে। তিনি জানান, এই বঙ্গসেনার হেডকোয়ার্টার্স আসামের কার্বি আংলং জেলায় অবস্থিত। তবে ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়েও তাদের ভালো উপস্থিতি রয়েছে। বঙ্গসেনা তাদের সেনাদের কোথায় প্রশিক্ষণ দেয় এই প্রশ্ন করা হলে সেনাধ্যক্ষ বলেন, এগুলি আমাদের গোপন বিষয়, প্রকাশ করলে সমস্যা হতে পারে। নারায়ণ দাস ও সুভাষ মজুমদার দুজনেই জানান, তাদের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু হিন্দু সংগঠনের যোগাযোগ রয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এর সঙ্গে তাদের কোনো যোগাযোগ আছে কিনা এমন প্রশ্ন করা হলে সেনাধ্যক্ষ বলেন, হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের কথা হয়। তবে আমরা এগুলি গোপন রাখি, কারণ তা না হলে পরিষদের নেতারা বিপদে পড়তে পারেন। তারা আরো বলেন, বাংলাদেশের ভূমির 80% একসময় হিন্দুদেরই ছিল, যার মধ্যে থেকে তারা মাত্র 1/3 দাবি করেছেন। দেখা যায় বঙ্গসেনার ইউনিফর্ম পুরোপুরি লাল রঙের। সংগঠনের নারী সদস্যদের অধিকাংশই লাল শাড়ি পরে কলকাতার রাজপথে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা। অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।